সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। পর্যালোচনায় আছে হাসিনা সহ আরও 11 জনের নাম। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে, কাতারে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান। সংবিধান সংশোধনে তাড়াহুড়া কাম্য নয়, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের আগে বললেন সালাউদ্দিন আহমেদ। এবং ফের পেছালো জামাত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি। নতুন তারিখ 6 মে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়কার প্রভাবশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক ও র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারত পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে, যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে। আজ কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনার শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজকের তরুণদের যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে তাদের পেছনে ফেলে আসা উচিত হবে না। এর আগে কাতার পৌঁছলে ডক্টর ইউনূসকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। আজ কাতারের দোহাতে আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে একথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে বাংলাদেশের সৈন্যরা দায়িত্ব পালন করছেন। কাতার জানিয়েছে তারা বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর একটা ব্যাচ আসবে। এই সংখ্যা বাড়িয়ে 1600 বা আরও বেশি করার বিষয়ে দুই দেশের আলোচনা হচ্ছে বলে জানান তিনি। ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশের সাথে একমত পোষণ করেছে বিএনপি, তবে আপত্তি জানিয়েছে প্রধান বিচারপতি আইন নিয়োগ, মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কমানো নিয়ে। সংবিধান দুদক ও জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া দলটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 8ম, 9ম, 10ম, 12 ও 15 সংশোধনীর পূর্ব অবস্থা চায় বলে ঐকমত্য কমিশনকে জানায়। মুশারফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন। দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এই বৈঠক করে দুপক্ষই। বৈঠকের শুরুতেই গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, বিএনপির প্রাথমিক আলোচনার পরিসমাপ্তি করা হবে। আমরা প্রাথমিক পর্যায়ে যে আলোচনাটা করছি সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, আমি আশা করি যে আজকে তৃতীয় দিনের মতো এই আলোচনায় বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারবো। আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। পরে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু বিষয় ছাড়া ঐকমত্য কমিশনের সাথে অধিকাংশ ক্ষেত্রেই একমত হয়েছে বিএনপি। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন আমি প্রথম থেকে বলি, বেশি সময় নিতে পারবো না আজকে। যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন ক্লোজ করতেছি, এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করব। প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি
পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনো আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি। তবে রাষ্ট্রপতির ক্ষমতা, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর ক্ষমতা, মেয়াদ, স্থানীয় নির্বাচনের প্রতীক না থাকা সহ বিচার বিভাগের বেশ কিছু বিষয়ে মতামত দিয়েছে দলটি। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ, কিন্তু সবকিছু আমরা আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে সর্বোচ্চ আদালতে। এ নিয়ে দলটির ভেতরে বাইরে রয়েছে অসন্তোষ ও ক্ষোভ। মঙ্গলবার মুক্তি চেয়ে এটিএম আজহারুল ইসলামের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে 6 মে। আইনি নানা প্রশ্ন মামলার গুরুত্ব বিবেচনায় সব বিচারপতি শুনবেন বলে জানানো হয় বলে জানান আইনজীবীরা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফাঁসি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এটিএম আজহারুল ইসলামের আইনজীবী। মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে 4 সদস্যের বেঞ্চ ছিল, কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে 7 জন। এদিন শুনানিতে জামাতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামাত সেক্রেটারি বলেন, 8 মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত তারা। অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরেও সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় বহাল থাকে আপিল বিভাগেও। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে রাজধানী চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার সকাল 10টায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও সময় নেবে প্রসিকিউশন। এর আগে সোমবার এই মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, 90 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন 195 দিনের তদন্ত শেষে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। ঘটনার সময়কাল ছিল 1 জুলাই থেকে 5 আগস্ট। এ মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও কয়েকজন। ঢাকা মহানগর এলাকা অথবা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উত্তরা জোনের উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ঢাকার রাজপথের নতুন আতঙ্কের নাম অটোরিকশা। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই চলাচল করছে ব্যাটারি চালিত এই যান। সড়কে সব ব্যাটারি চালিত রিকশা চলাচলের ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং সড়কগুলো চলাচলের জন্য অনিরাপদ হয়ে পড়ছে। রিকশা চালকরা জানান, নিয়ম মেনে ছোট রাস্তায় রিকশা চালালে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার কথা নয়। অনেকেই বেপরোয়াভাবে রিকশা চালিয়ে বিতর্ক সৃষ্টি করছে। যদি নিয়মিত চলে তো আর নাই। মেন রোডে মনে করেন আমার নিয়ম কি, মনে করেন আমরা গাড়ি দ্রুত চালান নিয়ম না, কিন্তু আমরা মেন রোডে উঠতে মনে করেন যদ্দূর পারি ওদ্দূরই চালাই, মানে একজনের জন্য 10 জন নষ্ট। আমরা কেমন করে করবি? কোম্পানি করবি, মহাজনে করবি, সরকারে করবি, আমরা তো গরিব মানুষ, আমার চলানি নাকি যেটা গেলে পেটে ভাত পাবি সেটা পাবি। তো নিয়ম মতো তো চালায় না, অনেক রিক্সাওয়ালা আছে আপনার মানে মানে না আর কি, কোনো কিছু না মানার কারণেই
আপনার এই দুর্ঘটনাগুলো ঘটে। সবাই নিয়ম মতো একটু চলানো উচিত, নিয়ম মতো চলা উচিত, কিন্তু এখন যদি এটা বন্ধ করে দিতে চান তাহলে আমাকে চলা কষ্ট হয়ে যাবো। বেপরোয়া অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের উত্তরা ডিভিশনে যেসব জায়গায় অটোরিকশা চলে আমরা চেষ্টা করি অটোরিকশাগুলো যেন মূল সড়কে প্রবেশ করতে না পারে, আমাদের এটা চেষ্টা থাকে। আমরা অটোরিকশা চলাটা প্রতিরোধ করার জন্য আমরা ডাম্পিং করি রিক্সাগুলো, এবং অনেক ক্ষেত্রে রিক্সাগুলো ঘুরিয়ে দিই যেন মেন সড়কে এসে আমাদের দ্রুত গতির যানবাহনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। তাদের ফিডার রোডগুলোতে তারা চলাচল করে, এটাই আমরা চেষ্টা করি, এটাই আমাদের তাদের প্রতি নির্দেশনা। অবৈধ যে কোনো পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রযুক্তির উৎকর্ষে দেশে কোনো মানুষই এখন আর বোঝা নয়, তাই দেশের প্রতিটি মানুষকে সম্পদে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ACHM এর চেয়ারম্যান মাহবুব আলী খান কিশোর। তিনি বলেন, দেশে বেকারত্ব দূর করতে নির্ভরযোগ্য দক্ষ উদ্যোক্তা তৈরি করতে কাজ করছে তথ্য প্রযুক্তির যুগে নিজেকে বদলে ফেলার এক অন্যতম মাধ্যম ACHM ইনস্টিটিউট। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। 2019 সাল থেকে দেশের প্রতিটি মানুষ এক একটি সম্পদে পরিণত করতে উদ্যোগ নিয়েছে ACHM ইনস্টিটিউট। এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন দেশ এবং দেশের বাইরে সফল উদ্যোক্তা। অনেক শিক্ষার্থীর মধ্যে ব্যবসা করার ইচ্ছে আছে, কিন্তু অর্থ নেই, ব্যবসার কৌশলও জানা নেই। তারা ACHM এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সফলতার স্বপ্ন দেখছে। আমি ক্যাটারিংয়ে বিজনেস করছি, ক্লাউড কিচেনে আমি কাজ করছি। এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমি এখান থেকে কিছু অর্জন করা। যখন আমি ওরিয়েন্টেশন ক্লাসে প্রথম দিন আসি তখন আমার চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যায় এই প্রতিষ্ঠানের উপর, যে তাদের কথাবার্তা বা কিচেনের আমরা কি কাজ করব, কি প্রসেসিং, সব কিছু যখন আমি জানতে পারি তখন মনে হলো যে আমার জন্য বেস্ট প্রতিষ্ঠান এটা। আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, সেহেতু এই সার্টিফিকেশনের মাধ্যমে আমি যাতে কুকিং শেফ হিসেবে সার্ভাইভ করতে পারি, এই জন্য কোর্সটি করা। বিভিন্ন প্রফেশনাল বিষয়ে দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেয় ACHM ইনস্টিটিউট। উই আর দ্য একাডেমি অফ কুলিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো এই যে আমাদের ট্যুরিজম সেক্টরের কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা বিশাল সেক্টর, সেখানে আমরা ACHM অবদান রাখতে চাচ্ছি মানুষজনকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে। সবারই তো আসলে অনেক রকম স্বপ্ন থাকে। আমারও এই ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা স্বপ্ন ছিল, তো শুধু কাজ করা না, আমার ইচ্ছা ছিল যে আমি যেটুকু জানি সেটা সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এখানে যারা স্টুডেন্ট আছে তাদের আমরা 3 মাসের একটা কোর্স শেখাই, এখানে প্রায় 6 মাসও আমরা চালু করছি। এখানে RPL এর ব্যবস্থা আছে, প্রায় 4-5টা আইটেমের RPL হচ্ছে। আর এখান থেকে আমরা শুধু 3 মাসের সার্টিফিকেট দিই না বা RPL আমরা সার্টিফিকেট দিই না, তাদের সার্টিফিকেটের সাথে সাথে আমরা কি করি, জব প্লেসমেন্ট দিচ্ছি। বেকারত্ব দূর করতে ACHM এর প্রচেষ্টায় অনেক নারী পুরুষের আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। স্টুডেন্টরা আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাচ্ছে, আর এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিয়ে তারা সফলতার সাথে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে। একজন স্টুডেন্ট যদি পড়ালেখার উদ্দেশ্য দেশের বাইরে যায়, তার ইচ্ছা থাকে যে যেন সে একটু নিজেকে সার্ভাইভ করতে পারে পড়ালেখার পাশাপাশি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অসুস্থ রোগীদের সেবায় রাজধানী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার SM খোরশেদ আলম মজুমদারের কাছে 8টি হুইলচেয়ার হস্তান্তর করেছে মোহাম্মদ ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক, সদস্য সচিব আলহাজ মুস্তাফা জামান, মোহাম্মদ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ফারিয়া তাসনিন সহ আরও অনেকে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক বলেন, বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে, তাই মোহাম্মদ ফাউন্ডেশনের আয়োজকদের ধন্যবাদ জানায়। বাংলা প্রসঙ্গ। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে নকশা বহির্ভূত বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত ভুইগড়ের 8টি নির্মাণাধীন ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইমাম হোসেন নামে একটি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এই পর্যায়ে থাকছে প্রবাসের সংবাদ। বাংলাদেশ কনসুলেট অফিস মিলানের আয়োজনে ধারাবাহিক ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস ইতালির ভেনিসে 3 দিনব্যাপী সেবা প্রদান করেছে। প্রায় 2000 প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদান করা হয়। বাংলাদেশ কনসুলেট অফিস মিলানের দূতাবাস প্রধান ও কনসাল ASM তাজুল ইসলাম বলেন, আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। সেবা গ্রহীতারা বলেন, প্রতিটি শহরে যদি ভ্রাম্যমাণ সেবা চালু থাকে তাহলে প্রবাসীদের সময়, অর্থ এবং হয়রানি থেকে বেঁচে যাবেন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। পর্যালোচনায় আছে হাসিনা সহ আরও 11 জনের নাম। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে, কাতারে বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান। সংবিধান সংশোধনের তাড়াহুড়া কাম্য নয়, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের আগে বললেন সালাউদ্দিন আহমেদ। এবং ফের পেছালো জামাত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি। নতুন তারিখ 6 মে। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।